মানে 1+1=2 নয়, 1+1=11। ওই ফিল্মিস্তান স্টুডিওতে প্রথম শুটিং করতে গিয়ে আমার নিচের মেকআপ রুমে ছিলেন শ্রীদেবী, এদিকে দেখতে পাচ্ছি অনিল কাপুরের তখন রূপ কি রানীর চোরকা রাজার শুটিং হচ্ছে, সঞ্জয় দত্তকে দেখলাম সামনে। সে সময় আয়ুব খান আর আমজাদ খানের একটা বই ছিল, সেই বইটা খুব হিট বই ছিল, আমার নামটা এখন মনে পড়ছে। সেই বইটা তখন শুটিং চলছে। জনি লিভারকে দেখলাম, এদের চলাফেরা, এদের কথাবার্তার ধরন সামনাসামনি একদম, মানে আমার কাছে ভাবার বাইরে। যে আমার খুব ইচ্ছে ছিল যে স্পোর্টস লাইনে যাওয়ার, কিংবা হয়তো মিলিটারির দিকে যাওয়ার। কিন্তু আমি সাব জুনিয়র বেঙ্গলও খেলেছিলাম ভলিবল। ওই ভলিবল খেলতে গিয়ে আমার চোখের মধ্যে একবার কাদা ঢুকে যায়, সেই জন্য চোখের একটু প্রবলেম হয়। ফলে আমি মিলিটারি পরীক্ষা দিতে গিয়ে ওইটা আমার একটা অন্তরায় হয়ে গেল। মানে আমি ভাবছি যে আমি যদি অভিনয় ছেড়ে দিই, আমি বোধহয় মরে যাব, মানে আমি থাকবো না নিজের মধ্যে। নমস্কার, গল্প আড্ডার আজকের অতিথি অনুভব দত্ত। সবাই ওনাকে চেনেন, জানেন। অনেক না জানার কথা যেটা কোনো জায়গায় বলা হয়নি, হয়তো বলার সুযোগও হয়ে ওঠেনি, আজকে উনি সেই সঙ্গে আমাদের শেয়ার করে দেবেন। নমস্কার। নমস্কার। তো এবছর কি নতুন প্রযোজনা কোন? এবছরের প্রযোজনা হচ্ছে গিয়ে তপবন অপেরার নীলকমল চট্টোপাধ্যায় রচিত বজরঙ্গি ভাইজান শিকারী শয়তান, এই যাত্রাপালার নাম। মানে এটা একটাই যাত্রা? একটাই যাত্রা। মানে আমার মতো দুটো না, বজরঙ্গি ভাইজান আর শিকারী শয়তান। হ্যাঁ, বজরঙ্গি ভাইজান শিকারী শয়তান। মানে বজরঙ্গি ভাইজানের সঙ্গে যদি শিকারী হয়, তো তার সঙ্গে শয়তানের যে একটা টক্কর হবে, সেটাই গল্পের মধ্যে নামকরণের মধ্যে দিয়ে কিছুটা বোঝানো হয়েছে। অনেকদিন বাদে আমি একজন ভালো ভিলেনের সঙ্গে কাজ করছি, সেটা হচ্ছে নীলকমল চট্টোপাধ্যায়, যিনি উনি নিজেই অভিনয় করছেন। উনি নিজেই অভিনয় করছেন। এর আগেও কি উনি অভিনয় করেছেন? হ্যাঁ, উনি অনেকদিন ধরে অভিনয় করেন। ওনার পারিবারিক সূত্রে ওনার অভিনয়ের একটা যোগসূত্র আছে। সুতরাং আমার খুব ভালো লাগছে এবছর নীলকমল চট্টোপাধ্যায় আমার অপোজিটে নেগেটিভ ক্যারেক্টার করবে। তো অনুভব দত্ত বা কুমার অনুভব, আমাদের বাংলা যাত্রার মধ্যে যারা দর্শক, যারা যাত্রার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, যারা যাত্রার দর্শক, যারা সিনেমার দর্শক, যারা সিরিয়ালের দর্শক, সবাই কম বেশি অনুভব দত্ত বা কুমারকে চেনে। তো সবচেয়ে বেশি হয়তো চেনে যাত্রার মানুষ হিসেবে। কিন্তু আমরা যারা জানি কুমার অনুভব বা অনুভব দত্তকে, যাত্রা বাদে সিরিয়াল বলো, সিনেমা বলো, সব জায়গায় তার অগাধ বিচরণ, মানে প্রচুর কাজ আমি অন্তত দেখেছি। তো হঠাৎ করে সেই সব কাজ ছেড়ে একদম যাত্রা মানুষ হয়ে ওঠার পেছনে কি কোনো কারণ আছে, নাকি এমনি জাস্ট কাকতালি? না, একদমই না। এটা ছোটবেলা থেকে একটা অভিনয়ের ইচ্ছা ছিল, যদিও আমার পরিবারে কোনোদিনও কোনো অভিনেতা অভিনেত্রী ছিল না। আমার খুব ইচ্ছে ছিল যে স্পোর্টস লাইনে যাওয়ার, কিংবা হয়তো মিলিটারির দিকে যাওয়ার। কিন্তু আমি সাব জুনিয়র বেঙ্গলও খেলেছিলাম ভলিবল। ওই ভলিবল খেলতে গিয়ে আমার চোখের মধ্যে একবার কাদা ঢুকে যায়, সেই জন্য চোখের একটু প্রবলেম হয়। ফলে আমি মিলিটারি পরীক্ষা দিতে গিয়ে ওইটা আমার একটা অন্তরায় হয়ে থাকে। তারপরে একদিন এরকম কলেজে যাচ্ছি, আমাদের বাসে করে যাচ্ছি, হঠাৎ করে পিছন থেকে একজন ভদ্রলোক টোকা দিয়ে বললেন, আপনার নাম কি? তো তখন বয়সটা অল্প, আর সে সময় একটা ছেলে ধরার একটা ব্যাপার হয়েছিল যে আমাকে কোনো রকম ভাবে ধরে টরে নিয়ে যাবে নাকি। কেন, আপনাকে নাম বলবো কেন? বলে, একটু বলুন না আপনার নাম ঠিকানাটা বলুন। আমি বলবো না। লোকটা অনেকক্ষণ ধরে দেখার পরে এরকম একটা বাসের মধ্যে এরকম একটা হচ্ছে, লোকটা একটু অস্বস্তিও ফিল করছে, তবুও আমাকে বললো, শুনুন, আমি হলাম কি একজন সিনেমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আপনাকে দেখে আমার ভালো লেগেছে, আপনি যদি আমাদের একটা সামনে একটা সিনেমা আসছে, সেই সিনেমাতে যদি আপনি অভিনয় করেন, তো সেই জন্য আপনাকে এই প্রথম মাথার মধ্যে কিন্তু অভিনয়টা যে আমি করতে পারি, কিংবা আমাকে দেখতে একজন অভিনেতার মতো, সেটা আমার মনে হয়েছিল যে ইনি যখন একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, খুবই ছোটবেলা টেকনিশিয়ান এসে সব দেখে ডিরেক্টরদের সাথে দেখলাম, কিন্তু তখন অভিনয় তো আর জানতাম না, শুধুমাত্র মানে চেহারা থাকলে হয় না,
শারীরিক সৌন্দর্য শুধু হয় না, অভিনয়টাও লাগে। হ্যাঁ। যদিও আমি টুকটাক থিয়েটার করেছি, হয়তো বলতে পারছি, কিন্তু বাকিরা যারা বলছে সেটার মতো আমি বলতে পারছি না, আমার মনে হচ্ছে। তার জন্য ওরা একটা বললো একটা ওয়ার্কশপ করবে, এবং ওয়ার্কশপ থেকে সেরকম ভাবে ক্যারেক্টার বাছাই। তো যাই হোক, সেসব কিছু আর হলো না। আমি কলেজের পরীক্ষাটা দিলাম। তারপরে আমার বাড়ির থেকে বলা হলো যে যদি কোথাও শিখতে হয় তাহলে ভালো জায়গার থেকেই শেখা উচিত। আমার মনে হলো যে যে কোনো জিনিস শেখার দরকার আছে। আর সেই সময় আমি বোম্বেতে গেলাম। বোম্বের আশা চন্দ্রা ফিল্ম ইনস্টিটিউট আছে, সেখানে গিয়েছি। আমাদের 2-3টে ব্যাচ আগেই ছিল, অক্ষয় কুমার ছিল, নাগমা ছিল, নাগার্জুনরাও ছিল, ওরা সব ছিল। ওইখানে থাকতে থাকতে আশা চন্দ্রাজির কাছে কাজ করতে করতে অনেক কিছু শিখলাম, অনেক কিছু, মানে ফিল্ম সম্বন্ধে একটা অনেকটা নলেজ আসলো, যেটা কিছুই জানতাম না। মনে হলো অনেক কিছু জানলাম ওখানে। জানতে জানতে কাজ করতে, মানে শিখতে শিখতে, ওখানে জ্যোতিপ্রকাশ রায়ের এক জামা এক গায়রা বলে, মানে 1+1=2 নয়, 1+1=11, সেই একটা সিরিয়াল ছিল এক জামা এক গায়রা। ওই সিরিয়ালটাতে কাজ করলাম। ওই সিরিয়ালটাতে কাজ করতে আমার যেতে হয়েছিল ফিল্মিস্তান স্টুডিওতে। ওই ফিল্মিস্তান স্টুডিওতে প্রথম শুটিং করতে গিয়ে আমার নিচের মেকআপ রুমে ছিলেন শ্রীদেবী, এদিকে দেখতে পাচ্ছি অনিল কাপুরের তখন রূপ কি রানের চোরকা রাজার শুটিং হচ্ছে, সঞ্জয় দত্তকে দেখলাম সামনে। সে সময় আয়ুব খান আর আমজাদ খানের একটা বই ছিল, সেই বইটা খুব হিট বই ছিল, আমার নামটা এখন মনে পড়ছে। সেই বইটা তখন শুটিং চলছে। জনি লিভারকে দেখলাম, এদের চলাফেরা, এদের কথাবার্তার ধরন সামনাসামনি একদম, মানে আমার কাছে ভাবার বাইরে। তাদেরকে এরকম সামনাসামনি তারা কথা বলছে, কিভাবে কথা বলে, কিভাবে করে, সেসব দেখতে পাচ্ছি। ওই কাজটা করতে করতেই ওইখানে যুগান্তর বলে, আদিত্য ভট্টাচার্যের যুগান্তর বলে একটা সিরিয়ালে কাজ করলাম। করতে করতে আমি ওখানে মঙ্গলাজির কাছে ডান্স শিখলাম। জুহু তারা, একদম জু বিচের পাশে, জুহু তারা হোটেলের পাশে মঙ্গলাজির কাছে ডান্স শিখলাম। সেখানে তার আগে আমাদের বাংলা ছবি করে গেছে একটি শিল্পী, মহিলা শিল্পী, তার নাম হচ্ছে রেশমা সিং। সেও আমাদের সঙ্গে কিন্তু ওইখানে ডান্স শিখতো। প্রসেনজিতের সঙ্গে বোধহয় মোস্ট প্রবাবলি ছবিটার নাম দীপ্তি বাংলার প্রোডাকশন, প্রণমী তোমায় বোধহয় প্রসেনজিৎ, হ্যাঁ রেশমা সিং বোম্বে থেকে। ওর সঙ্গে একসঙ্গে আমরা ডান্স শিখতাম। ওখানে জ্যাকি শ্রফকে দেখতাম ট্রেনিং দিতে আসতো। যাই হোক, উইরু দেবগনের অ্যাসিস্ট্যান্টের কাছে আমি ফাইট শেখা শুরু করলাম। ওই করার সময় হঠাৎ করে আমি একটা ওই ঘোড়ার থেকে পড়ে গিয়ে হাতের মধ্যে খুব জোর একটা ফ্র্যাকচার। 3 মাস ধরে এখানে আছি। বাঙালি একটু হোমসিক আমরা তো থাকি। 3 মাস থাকাটাই আমার কাছে খুব বড় ব্যাপার। যদিও কাজ করছিলাম, এই করছিলাম, তবু প্রথমবার বাইরে এসেছি, একটা হোমসিক হয়ে গেছিল। তো ওইখানে থাকতে থাকতে তরুণবাবুর সঙ্গে বোম্বেতে আমার সঙ্গে যোগাযোগ হয়েছিল। উনি এসেছিলেন, আমার সঙ্গে দেখা করছিলেন। বাঙালি যেসব ডিরেক্টর আসতো ওই সময় এডিটিং এর জন্য, সাউন্ড মিক্সিং এর জন্য আসতেন, গান রেকর্ডিং এর জন্য আসতেন, সবার সঙ্গে আমরা একটা সূত্র ধরে আমি তাদের সঙ্গে যোগাযোগ করতাম। এরকমই যোগাযোগ করতে করতে একবার অরবিন্দ মুখার্জি একবার আসে। উনি একটা ছবিতে করার কথা। অরবিন্দ মুখার্জি কত বড় ডিরেক্টর আমরা জানি। তো উনি একটা ছবি করবেন, ওখানে একটা হিরো দরকার। তো সেটা আমার বোম্বেতে একটু কথাবার্তা হয়েছিল। উনি আমার একটা নেন, একটা কি বলবো, মানে একটা পরীক্ষা নেন। সে পরীক্ষায় আমি উত্তরালাম। সে আমার থেকে বলে, তুমি তো বোম্বেতে আছো, তোমার ভাষা টাষাগুলো সব ঠিকঠাক আছে? তবে হ্যাঁ, আমি তো মাত্র কয়েকদিন হয়ে আছি। তো সেখানে উনি কিছু আমাকে ডায়লগ দিলেন, সেগুলো পড়লাম। পড়ে ওনার ভালো লাগলো। বললো, আচ্ছা আমি এই ছবিটা ডিরেক্ট, মানে একদম সরাসরি ডিরেকশন দিচ্ছি না, তবে বইটার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। এই ছবিটা একটা হবে, তুমি তাহলে কখন কলকাতায় যদি আসো তাহলে একবার যোগাযোগ করবে, আর নইলে কবে কি শুটিং হবে তোমাকে জানানো হবে। তুমি একবার কলকাতা আসতে হবে, ওইখানকার ডিরেক্টর প্রডিউসার তোমাকে দেখবে। ঠিক আছে, যাও। তো যাই হোক, ওইটা খুব হওয়ার পর আমি তো কলকাতায় ফিরে আসলাম। কলকাতায় ফিরে আসার পরে তখন ওনাদের সঙ্গে যোগাযোগ করলাম, যখন হাতটা ঠিক হয়ে গেল। একবার ভাবলাম বোম্বেতেও যাব, কিন্তু তখন এই কাজটা একটা মিষ্টি মধুর বলে একটা ছবির জন্য আমাকে সিলেক্ট করা, যেটা বলতে গেলে উৎপল দত্তের লাস্ট কমপ্লিট ছবি, যেটা তুমি ডাবিংটা করেছে।
তখন শরীর ওনার অনেকটাই ভেঙে গেছিল, কিন্তু উনি সেই কাজটা কমপ্লিট করেছেন। তো সেই ছবিটাতে কাজ করলাম, সেটাতে অনুপ কুমার ছিলেন, মনোজ মিত্র ছিলেন, সুভাষ সেন ছিলেন, শকুন্তলা বড়ুয়া ছিলেন। ওনাদের সঙ্গে মিষ্টিমুখের ছবিটা করলাম অ্যাজ এ হিরো। শানুদার গান ছিল, গান ছিল। সেই ছবিটা করলাম, করার পরে কালপুরুষ বলে একটা ছবি করলাম। ওই ছবিটা দেখি কালপুরুষ বলে একটা প্রতাপ জয়সওয়ালের ছবি আসলো, সেটাতে বুকবাদা ছিলেন, প্রসেনজিৎ ছিলেন। শতাব্দীর এক ডবল রোল ছিল, প্রথম দিকটা আমার সঙ্গে ছিল, ফার্স্ট হাফটা, সেকেন্ড হাফটা বুকবাদার সঙ্গে ছিল। এই হচ্ছে গিয়ে তারপরে ওই কাজটা করার পরে আরো দু একটা কাজ এরকম সব কথা হতে হতে আমি দেখতে পাচ্ছি যেটা এখানে সারা বছরে আমি দেখতে পাচ্ছি যে 2 বছর আমি এখানে থাকার পরে, খুব ছোট ছিলাম তখন, কাজের খিদেটা মিটছে না। মানে আমি ভাবছি যে আমি যদি অভিনয় ছেড়ে দিই আমি বোধহয় মরে যাব, মানে আমি থাকবো না নিজের মধ্যে। আমার মানে এই বাচ্চাটা, এই জীবনটা আমার জীবন হবে না। ছবির সে সময় তো খুব খুব কম্পিটিশন, আর সেই কম্পিটিশনের মধ্যে আমি ঠিক ঢুকতে পারছিলাম না। যেভাবে কম্পিটিশন গুলো এগোচ্ছিল, কোথাও ঠিক সেট হচ্ছে। তখন আমি ভাবলাম যে আমাকে এমন কিছু কাজ করতে হবে যেটাতে আমি কাজও করব, আমার মানে টাকাও হবে, কাজও হবে, দুটো মিলিয়ে। তো একটা বই দেখতে গেলাম, স্বামী আগে না সিঁদুর আগে, আমাদের স্মৃতির মোড়ে সার্কাস ময়দানে এসেছি। বইটা দেখার জন্য আমি মুগ্ধ হয়ে গেছিলাম যে এরকমও পারফরমেন্স, এরকমও অভিনয় করা যায়। মানে একটা এই যে 4 কোটির মাঝখানে স্টেজের মধ্যে এই অভিনয় করা যায়। আমরা তো থিয়েটার করি, তার থেকে অনেকাংশে এটা কঠিন, অনেক চিত্তাকর্ষক এবং অনেক বেশি এন্টারটেইনিং, অনেক ইংরেজির মধ্যে। হ্যাঁ, এবং অনেক বেশি এন্টারটেইনিং, লোকের কাছে অনেক বেশি অ্যাকসেপ্টেড জিনিসটা। তো আমি বললাম যে আচ্ছা আমি করবো। তো ওইখান থেকেই এই তারপরেই ওনাদের দলে সাইন করলাম, আমি ভৈরব অপেরাতে সাইন করলাম। সাইন করে ওই আমার শুরু হলো আমার পথ চলা। জীবন এক জংশন হচ্ছে কি আমার প্রথম যাত্রা। অশোক কুমার ছিলেন ভৈরব বাবু লেখনীতে। জীবন এক জংশন আমি প্রথম অভিনয় করি। আমার উল্টো দিকে অভিনেত্রী ছিলেন, হিরোইন ছিলেন কাকুলি চৌধুরী। ওই কাজ পথ চলা শুরু হলো 4টে বছর। আর যদি আমি খুব ভুল না করে দেখি, জুনিয়র হাসান আমিও দেখেছি। আচ্ছা, কোথায় দেখেছি? কমলপুর, বাঁকুড়া কমলপুর। হ্যাঁ, ওই ওখানে যাত্রা মঞ্চে আমি মনে হচ্ছে দেখছি আমি হিরোটা করতাম আর কি। এবং প্রথম বছর থেকেই না লোকের মধ্যে একটা সাড়া পড়ে গেছিল যে একটা নতুন ছেলে এসছে। কাজটা লোকের ভালো লেগেছিল, লোকের আশীর্বাদ ভালোবাসা পেয়েছিলাম। এখনো অনেক জায়গাতে, মানে এত বছর পর বোধহয় প্রায় 28 বছর হয়ে গেল জীবনের জংশনে। 28 বছর হয়ে গেল? হ্যাঁ, 28 বছর। জীবনের জংশনের এখনো ফিডব্যাক পাই, এখনো কিংশুক চরিত্রটা লোকে বলে যে। এবং প্রথম শো হয় আমাদের রমনাতে। তখন তো যাত্রার শো গুলো কলকাতাতে, প্রথম উদ্বোধনী শো গুলো কলকাতায় হতো। যদিও এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় হাততালিটাই শেষ অ্যাপ্রিসিয়েশন নয় স্টেজ আর্টিস্টদের ক্ষেত্রে। সবাই চুপচাপ করে শুনছে, ও তালিয়ায় কেয়া হয়, যে তালিয়া দেনে ওয়ালা তালিয়া দেনাই ভুলছে। এটাই আমার কাছে সবচেয়ে বড়। হ্যাঁ, যে তবুও একটা হাততালির তো লোকের লোভ থাকে। তো ওই হাততালি পেলাম। তারপর এই পথ চলা শুরু হলো। অনেক হাততালি পেলেও যাত্রার মধ্যে থেকে প্রথম কয়েকটা বছর খুবই কষ্টের মধ্যে দিয়ে গেছি। বয়সটা অল্প ছিল, হয়তো জুঝতে পেরেছিলাম সেই সময়। মানে একটা তো জার্নির কষ্ট থাকে, ফিজিক্যাল একটা কষ্ট থাকে। সে সময় বেশ শো হতো, অনেক শো হতো। আর পর মানে এরকম হয়েছে 90 দিন টানা বাড়িতে আসার কোনো শো, মানে এরকম শো। না, কোথাও না কোথাও তো এটাই তো আমি চেয়েছিলাম, এটা চেয়েছিলাম। কিন্তু আরেকটাও কষ্ট ছিল, যখন দেখছিলাম যে আমার পাশাপাশি অভিনেতা অভিনেত্রীরা যখন
আমি মাঠে ঘাটে করছি, কিন্তু তখন ফিল্মি ম্যাগাজিন গুলো বেরোতো অনেকগুলো, সে ম্যাগাজিনে তাদের ছবি বেরোচ্ছে, এই ছবিতে আসছে ও, এই ছবিতে আসছে ও, ওই ছবিটাতে হয়তো আমার সঙ্গে একটা কথা হয়েছিল, সেই ছবিটা মিস করছি। সেই ছবিটা আমি মিস করছি। কিন্তু করতে করতে কি হয়, বোধহয় ওই ভালোবাসার একটা টানাপোড়েন থাকে না, দেখতে পেলাম যে যাত্রার মানুষরা, দর্শকরা আমাকে বেশি ভালোবাসা দিতে শুরু করলো, তাদেরকেও আমি ভালোবাসতে শুরু করলাম, ভাইস ভার্সা তো হয়। তো সেই ভালোবাসাটা আমি মনে হচ্ছে আস্তে আস্তে বেশি পেতে শুরু, তারপর ওইটাতেই কাজ করতে শুরু করি। ছবির জগৎ আমি 4টে বছর আমি স্টুডিওর দিকে আসিনি, মানে একটা অভিমান দুঃখ হয়েছিল যে আমাকে এই জায়গাটাতে কাজ থাকলে হয়তো আমি এখানে থাকতাম। এটা সবার কাছেই প্রিয় জায়গা থাকে ক্যামেরার সামনেটা, কেননা সেই কাজটা অনেক দিন পর্যন্ত থাকে। আমাদের কেন ক্যামেরার সামনে সবাই আমরা কাজটা করতে চাই যে সেই কাজটা যদি ভালো হয় সেটা একটা আর্কাইভ কাজ। কিন্তু এখন গত ধরুন 10-12 বছর 15 বছরেও হয়ে গেছে যে ভালো যদি আমি একটা যাত্রা কিংবা কোনো পারফরমেন্স করি সেটাও আর্কাইভ হয়েছে, সব রেকর্ডেড থাকে। তো আমরা যেটা দেখছি যে অনুভব দত্ত বা কুমার অনুভব সিনেমা, সিরিয়াল, মঞ্চ, যাত্রা সবেতেই প্রচুর অভিজ্ঞতা, প্রচুর কাজ করা হয়েছে। কিন্তু আমরা এখনো পর্যন্ত তো কুমার অনুভবকে যাত্রার কুমার অনুভব হিসেবেই চিনি। তো তিনি যে কুমার অনুভব, যাত্রার কুমার অনুভব, তা নিজের মধ্যে কি কোথাও একটা কথা বলে যেটা বুঝতে পারছি, কোথাও একটা মনের মধ্যে খেদ বা একটা আফসোস হয়তো আছে যে এই কুমার অনুভব যাত্রায় না হয়ে যদি সিনেমার কুমার অনুভব হতো, আরেকটু খুশি হতেন কি? আরেকটু কি আনন্দ পেতাম মনে হচ্ছে? কোথাও একটা চাপা বেদনা কি আছে? না দেখুন, আমার একটা সময় দেখুন সবারই প্রথম তার মানে এটা আমি কুমার অনুভব বলে বলছি না, সার্বজনীনভাবে বলছি দেখুন যে একটা অভিনয় জগতে যারা আমরা আসি প্রত্যেকেরই একটা প্রথম একটা টার্গেট থাকে যে বিশেষ করে যারা প্রথমে ছবি করে নেয় এবং সেই ছবিতে হিরো করে, একটা মেইন লিড করে এবং অত ভালো বড় বড় শিল্পীদের সঙ্গে তারপরেও 2-3টে ছবি সে লিড করে, তারপরে তো তার মধ্যে একটা আশা থাকেই যে সে পরবর্তীকালেও আরো কিছু কিছু ছবিতে ভালো ভালো লিড করবে। 4টে বছর বললাম না, নিজের একটা অভিমান হোক দুঃখ হোক আমি এই জায়গাটা ছেড়ে যেতে হলো। কোথাও কি তখন মনে হয়েছিল যে আমি হেরে গেলাম? না, হেরে ঠিক গেলাম না, হয়তো মানুষের তো একটা কি বলবো, প্রথম একটা যৌবনের একটা উন্মাদনা থাকে, সেটাতে মানুষ আশা করে একরকম, কিন্তু হয়তো সবকিছু আমাদের হাতে থাকে না, তো সেই জন্য আমি চেষ্টা করেছিলাম যে 4টে বছর যে আমি এই জায়গাটাতে যে জায়গাটাতে কাজ করছি সেই জায়গাটাতে এমন কাজ করব যেটা যে আমি পরিচিতটা পেতাম সেই পরিচিতিটা যেন আমার এখানটাতেই হোক, সেই জায়গাটা থেকে আমি খুব করেছিলাম। হ্যাঁ, মনের মধ্যে তো থাকতো যখন দেখতাম যে আমারই কলিগ, আমারই বন্ধু অন্য একটা ছবিতে কাজ করছে, তার একটা সে সময় গানের ওই মানে বাংলা চিত্রমালা বলে একটা অনুষ্ঠান হতো টিভিতে, চিত্রমালা, হ্যাঁ চিত্রহার আছে, সেটা তো হিন্দি গুলো হতো, বাংলা চিত্রমালা টাইপের হতো যেখানে শুধুমাত্র গান দেখানো হতো। সেখানে আমারই কোনো একটা বন্ধু কাজ করছে, তাদের সঙ্গে একসাথে উঠে বসেছি, যেখানে আমিও থাকতে পারতাম। হ্যাঁ, এখানে আমিও থাকতে পারতাম। এও করছে, হয়তো সে অন্য একটা ছবিতে দেখেছিলাম সে আমার হয়তো কোন একটা বন্ধুর ক্যারেক্টারই করেছে আমার প্রথম ছবিতে, সে দেখলাম ওইটাতে একদম সেকেন্ড লিড টাইপের কাজ করছে, গান টান করছে। তো এখানে একটা প্রশ্ন আমার মনে আসলো যে এখান থেকে আমার একটা মনে হলো, সাধারণ দর্শক হিসেবেই বলতে পারি যে আমরা যারা আর্টিস্ট তাদের কোথাও কি আমাদের এই ইচ্ছেটাই থাকে যে আমরা ক্যামেরার সামনে করবো, মানে আর্টিস্ট হিসেবে এটাই কি আমাদের মানে ইচ্ছে, এটাই থাকে? এটা দেখুন, আমার মনে হয় যারা প্রথমে ছবির জগৎ থেকে এসেছি তাদের একটা তো ইচ্ছে থাকেই যে ক্যামেরার মধ্যেই আমি না, যেহেতু আমি প্রথমে ছবি দিয়ে শুরু করেছি এই জন্যই একদমই এটা সবার নাও, হ্যাঁ সবার নাও হতে পারে। আমি বলছি আমাদের যাত্রাতে অনেক আর্টিস্ট আছে যারা যাত্রা দিয়ে শুরু করেছিল, তারা ছবির কথা হয়তো ভাবেইনি, তারা ভাবেইনি। তো আজকে দীর্ঘ জীবনের অনেকটা সময় অতিক্রান্ত, তো আজকে দাঁড়িয়ে কুমার অনুভব যে তার জীবনে
মানে কোনটা বেশি? মানে পাওয়াটা বেশি নাকি না পাওয়াটা বেশি? না আগামীর পাওয়ার খিদেটা বেশি? কোনটা এখন বেশি? পাওয়া মানে কি, মানে যদি পার্থিব জিনিস বলে যা না পেয়েছি, পার্থিব না, আমি অভিনয় সংক্রান্ত বিষয়ে। অভিনয় সংক্রান্ত যদি বলা হয় তাহলে উম, খিদে তো আমাদের সবসময় থাকে। অভিনেতা না অনেক যেটা, সময় হয় না যে অনেকেই বলতে শুনেছি যে আমার আর কিছু পাওয়ার নেই। তো আজকে না আমি এখান থেকে যা পেয়েছি নতুন করে আর কিছু পাওয়ার নেই, শুধু মানে মানুষের, আক্ষেপও নেই জীবনে। না কোনো আক্ষেপ নেই এবং খুব ভালো আছি আমি। মানে আমি সত্যি কথা বলতে আমি এখন ভাবি যে আমার সময় যে অভিনেতা অভিনেত্রীদের দেখেছিলাম তারা অনেকেই এখন আর নেই হুম, কিংবা সেরকম ভাবে লাইমলাইটে নেই। হুম, কিন্তু এখনো আমি ওই 28 বছর ধরে আমি যদি ওই ছবি জগতের সঙ্গে থাকতাম কিংবা হয়তো সিরিয়াল জগতে থাকতাম, তাহলে হয়তো আমি নেই বলে সেটা বলছি না। হুম, সেটা কখনোই আমি বলছি না যে যারা ছিল তারা হুম। খারাপ ছিল। কিন্তু আমার মনে হয়েছে তাহলে হয়তো আমি 28 বছর বাদেও আমি হিরো করতে পারতাম। কোথায়? যে আজকে অক্ষয় কুমারকে আমরা যেভাবে চিনি, তো অক্ষয় কুমারের এই অভ্যেসটা কি আশা চ্যানেলের থেকে পাওয়া? না, না, ও ডিসিপ্লিন। নিউ মানে ডিসিপ্লিন। নাকি কুমার অনুভব দত্তের অক্ষয় কুমার থেকে পাওয়া? না, সেসবও না। তো 5:30টা 6টায় খায়। 5:30টা 6টার পর থেকে আর উনি কিচ্ছু খান না। না সেটা সেটা হয়তো অনুভব দত্ত সম্ভব না, সুযোগ না। হ্যাঁ। মানে কাজ সেটা সাপোর্ট করে না। মানে পারমিট করে না যে আমি তো অভিনয় করতে যাচ্ছি। না সেটা নয়। আমি এইটুকু বুঝেছি যে একটা জিনিস বলছি, আপনি খিদে পেলে খান, আপনার কিচ্ছু হবে না। সেটা রাত্রি মানে ভোর 4টের সময় খান, 5টার সময় খান, খিদে না পেলে খাবেন না। আর এখন হয়তো কতজন হিরোইন হয়েছে? আমার এই বললাম ছবিতে কাজ করার সময় আমার ইচ্ছে ছিল, যে কারণে 4 বছর বাদে যখন বললেন যে আক্ষেপ হয় না যে কখনো ছবির জগতে থাকতে পারলেন না বলে, আমার সব আক্ষেপ মিটে গেছিল। কারণ যাদের সঙ্গে আমি কাজ করব ভেবেছিলাম, শতাব্দী রায়, দেবশ্রী রায়, ইন্দ্রাণী হালদার, ইন্দ্রাণী দত্ত, পল্লবী চ্যাটার্জি, এবং প্রত্যেকটা বই, মানে প্রায় প্রত্যেকটা বই, একটা বই ছাড়া প্রায় সব বই 100-র কাছাকাছি সত্যি। সুপার ডুপার হিট। হ্যাঁ, সুপার ডুপার। শুধুমাত্র এরা নয়, বিপ্লব চ্যাটার্জি, ওনার সঙ্গে আমি একটা সিজন পুরো কাজ করেছি। মানে যাদের সঙ্গে কাজ করা মানে উচিত। যাত্রায় কাজ করে একটা আক্ষেপ আমার দূর হয়েছে। আমার যাদের সাথে কাজ করার ইচ্ছে ছিল একদম। সেই এবং কাজ করার ইচ্ছে ছিল মানে কি, মানে ফুল প্রেজেন্ট হিরো তখন আমি। মানে এখনকার মতো মানে নাচছি গাইছি, হুম। রোমান্টিক সিন, তাদের সঙ্গে সেরকম প্যাথোস সিন, সেরকম ড্রামাটিক সিন তাদের সঙ্গে হচ্ছে। তো এখন আমরা যে যাত্রাতে যে এখনো শুনি যে 150 পালা, 100 পালা, 100 রজনী এরকম হচ্ছে। কিন্তু সেই 28 বছর আগে বা 20 বছর আগের যাত্রাপালা বা যাত্রা মণ্ডপ বা দর্শক আর এখনকার যাত্রা মণ্ডপ বা যাত্রা পালার দর্শক কি টোটালি চেঞ্জ, টোটালি চেঞ্জ। একে তো আমাদের দেখুন 5 বছর 6 বছর বাদে বাদে হুম, যে কোনো শিল্পের মধ্যে একটা পরিবর্তন আসে, হুম, হুম, যে কোনো শিল্পে। হুম, মানে আমাদের এই যে অভিনয় সংক্রান্ত শিল্প, ছবির জগৎ যে সময় একটা 70-80 দশকে ছিল, 90-তে সেটা ছিল না, হুম, 2000-এ সেটা ছিল না, 2010-এ আবার একটা ট্রেন্ড আসলো। প্রত্যেক সময় একটা 6-7 বছর বাদে বাদে এক একটা ট্রেন্ড আসে। হুম, সুতরাং আমাদের যাত্রার ট্রেন্ডও চেঞ্জ হচ্ছে। আমরা যখন এসেছিলাম 28 বছর আগে, সেই সময় স্বর্গীয় ভৈরব গঙ্গোপাধ্যায়ের যে লেখনীর হুম, যে ব্যাপার ছিল, হুম, সেই লেখনীটা কিছুটা চেঞ্জ হয় 6-7 বছর বাদে। হুম, আবার তার পরবর্তীকালে 6-7 বছর বাদে আরেকটা ট্রেন্ড আসে, আরেকটা ধরনের হুম, সংলাপ, আরেকটা ধরনের অভিনয়, হুম। আরেকটা ধরনের গানের প্রয়োগ, আরেকটা ধরনের আমাদের কম্পোজিশন, সেগুলো চেঞ্জ হচ্ছে। তারপরে লাস্ট গত 5-6 বছরে আমূল পরিবর্তন হয়েছে সবকিছুর দিক দিয়ে। সাউন্ড, লাইট, মিউজিক, হ্যাঁ, গানের নির্বাচন, হ্যাঁ, পুরো জিনিসটা একদম টোটালি চেঞ্জ হয়ে গেছে। মানে ভালো। হ্যাঁ, অবশ্যই সেটা ভালোর দিকে। দেখুন, যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে ইয়াং জেনারেশন একটা সময় যাত্রার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল। আবার তারা কি ফিরে এসেছে? তারা কিন্তু যাত্রাতে অনেক ইয়াং জেনারেশন এখন খুব, মানে তাদের কাছে যাত্রারই সবচেয়ে বেশি প্রিয়। মানে কি মানে তারা কোনো, আমি যদি বলি তাদেরকে আমি এই সিরিয়ালটা করছি, সিরিয়াল কথা ছাড়ো না, তুমি এই যাত্রাটা কি হচ্ছে বলো তো? তাই? হ্যাঁ, এরকম। বাহ! এটা খুব ভালো তো। যাত্রার পক্ষে ভালো। হ্যাঁ,
অনুভব দত্ত যাত্রাতে তো খুব ভালো যাত্রা, সিনেমা, সিরিয়াল আমরা সবটাই জেনে নিলাম। তো এর বাইরেও তো অনুভব দত্তের একটা জীবন আছে। বাবা-মা সম্বন্ধে জানলাম। মানে বাবা-মা বাদ দিয়ে পরিবারে আর কে, কে আছে? পরিবারে এখন আমার স্ত্রী, আমার একটা ছোট ছেলে আছে। মানে সাংসারিক জীবনে অনুভব দত্ত কিরকম? কিরকম স্বামী হিসেবে কিরকম? আর বাবা হিসেবে কিরকম? সেটা নিজে আর কি বলবো। না দেখুন, নিজে 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 না, একটা জিনিস বলতে পারি। এই বিবাহ কি মানে কি? এটা কি সম্বন্ধ মানে অ্যারেঞ্জ ম্যারেজ নাকি? দেখুন, আপনি একটা জিনিস আমার মনে হয় সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে জগতে যারা থাকি, হ্যাঁ। মানে অভিনয় জগতে থাকি, হুম। তারা কিন্তু আমরা খুব স্বাভাবিক নয়। এই স্বাভাবিকগুলো আসতেই পারতাম। স্বাভাবিক নয়। আমাদের তো মাথার মধ্যে অনেক রকম হ্যাঁ। কিছু চলতে থাকে। অভিনয় সংক্রান্ত চলতে থাকে, টেনশন চলতে থাকে, কাজের হুম। কাজটা যাতে সবসময় আমাদের বিশেষ করে যারা লিডে থাকি, তাদের নিত্য নতুন ভাবনা করতে হয়। সেগুলো করতে গিয়ে অনেক সময় সংসার ডিস্টার্ব হয়। অনেক সময় হয়তো সবাইকে খুশি করা যায় না। সেজন্য হয়তো কখনো কখনো নিজেদের অনেক কিছু জীবনে অনেক কিছু ধাক্কাও খেতে হয়। হুম। কিন্তু দিনের শেষে আপনি যদি একটা ভালো মানুষ হন, একটা মানুষ হয়তো কাজ পাগল হতে পারে, হুম। সে হয়তো কাজের প্রতি প্রচন্ড অ্যাডামেন্ট হতে পারে, অ্যাগ্রেসিভ হতে পারে কাজের প্রতি। সেটা দেখে কেউ যদি মানুষকে জাজমেন্ট করে তাহলে মুশকিল। কিন্তু দিনের শেষে আপনি যদি মানসিকভাবে একটা ভালো মানুষ হন, তাহলে দিনের শেষে আপনার আমি যদি মানুষ হিসেবে ভালো হই সবকিছুই ম্যানেজ করে নেওয়া সম্ভব। সবকিছুই ঠিকঠাক হবে। মানে ভালো মানুষের কাজে হয়তো প্রথম দিকে একটু আপনি ধাক্কা খাবেন, যে কোনো ক্ষেত্রে সাংসারিক জীবনেও হলো, সবকিছুতে আমরা ধাক্কা খাই হয়তো জীবন, কিন্তু পরবর্তীকালে যদি সেটাকে অনেক সময় কি বলবো রিকভার করা যায়, যদি আপনি মানুষ হিসেবে ভালো হন। এবং আমাদের এই জগতে পরিবারটা একটু ঠিকঠাক থাকা খুবই দরকার। না হলে না কি হয়, মানে অভিনেত্রীরা হারিয়ে যায়, অভিনয়টা হারিয়ে যায় যদি মানসিকভাবে তারা যদি ঠিক না থাকে। আমরা তো এমনিতেই মানসিকভাবে একটু সবসময় আমরা সাধারণ মানুষের থেকে অনেক বেশি চাপে থাকি। অনেক মানসিক চাপে আমাদের থাকতে হয়। যাত্রা কোনোভাবেই ছাড়তে পারবো না। যাত্রা বজায় রেখে আমাকে সরকার কিছু করতে হয়। আমরা তো যেমন এই ফিল্ম ইন্ডাস্ট্রি যেমন আর্টিস্ট ফোরাম আছে, আর্টিস্টদের সাহায্যার্থে আর্টিস্ট ফোরাম, যাত্রাতে কি সেরকম কিছু আছে? হ্যাঁ, আমাদের আছে সংগ্রামী যাত্রা প্রহরী বলে একটা আমাদের সংগঠন আছে, শিল্পীদের সংগঠন, যেটা শুরু হয়েছিল বিনয় দাশগুপ্তর আমল থেকে। সেটাকে এখনো আমরা বহন করে যাচ্ছি, আমরাও সেটার সদস্য। মানে ওই যাত্রাতে অভিনয় করতে গেলে কি ওখানকার সদস্যপদ নেওয়া বাধ্যতামূলক? অবশ্যই। কি হয়, মানে নেওয়াটা উচিত আমার মনে হয়, কেননা যারা নতুনরা আসে তারা অনেক সময় অনেক কিছু জানে না। কি হয়, তারা বিপদে পড়ে গিয়ে তখন আমাদেরকে কাছে শরণাপন্ন হয়। তখন আমরা যদি আসার আগেই যদি আমাদের সঙ্গে কথাবার্তা বলে নেয়, আমরা যদি গাইড করতে পারি তাদের আগাম কি হতে পারে, আমরা তাদেরকে হয়ে গিয়ে আমাদের এখানে কিন্তু যাত্রা জগতে এগ্রিমেন্টের একটা বড় ধাম আছে। এগ্রিমেন্ট কথা বলতে, তো এগ্রিমেন্টের মধ্যে এমন কিছু ক্লজ থাকবে, সেই ক্লজ গুলো হয়তো শিল্পীর জানানো কথা নয়, আর শিল্পীর মানে স্বার্থের বিরুদ্ধে, যাত্রার স্বার্থের বিরুদ্ধে, শুধুমাত্র শিল্পীর স্বার্থের বিরুদ্ধে, যাত্রারও স্বার্থের বিরুদ্ধে। সেগুলো এমন জায়গাতে হয়তো না জেনে সে শিল্পীটা সই করে ফেলেছে। সেগুলো যদি আমাদের সঙ্গে একটু কথাবার্তা বলে দেয় আমাদের পক্ষে সুবিধা হয়। কিন্তু পরবর্তীকালে সেই সমস্যার জন্য যদি আমাদের মানে শিল্পী সংগঠনকে জানানো হয়, তাহলে একটু অসুবিধা হয়ে যায়। কিন্তু তখন আর কিছু করার থাকে না, কারণ এগ্রিমেন্টে তো সেটা করা আছে। তাকে সেই সিজনটা সেভাবেই পার করতে হয়, কিছু করার নেই। তো এই যে যাত্রা শিল্পীদের নিয়ে আর বাকি পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি তার সাথে কি আলাদা? হ্যাঁ, যাত্রা একাডেমির সঙ্গে মানে আমরা যাত্রা একাডেমি হচ্ছে গিয়ে একটা গভর্নমেন্টের একাডেমি। সেটা গভর্নমেন্টের যে যাত্রাকে নিয়ে গভর্নমেন্টের যেসব কাজকর্ম আছে, কর্মকাণ্ড আছে, তারা বিভিন্ন জায়গায় যে একটা যাত্রা উৎসব হয়, যাত্রার উৎসব করাই কাজ না, যাত্রা উৎসব হয়। তারপর ধরুন এই যে আমাদের রথযাত্রার একটা অনুষ্ঠান হবে, সেটা এই যে যাত্রার একটা ওয়ার্কশপ হয় নতুন শিল্পীদের নিয়ে,
নতুন শিল্পী হ্যাঁ, গ্রাম এটা থেকে- অনেকেই আমি শুনেছি, হ্যাঁ, পরিচিত। ধরুন গ্রাম থেকে নতুন শিল্পীরা আসতে চাইছে, তারা ওই যে আমি বললাম প্রথমেই যে শেখার যে কোনো উইংসে গেলে শেখার একটা দরকার আছে, সে শেখার দরকারের জন্য তারা আসে কোথা থেকে শিখবে, অনুভব তারা দত্ত কোন যাত্রা কোন জায়গা থেকে শিখবে। মানে অনুভব দত্ত তো যাত্রা সংসদের একটা কোনো একটা পদে আছে শুনেছি। হ্যাঁ, আমি এই, মানে যুগ্ম সম্পাদক জয়েন্ট মানে যাত্রা সংসদের কি মানে যাত্রা প্রচার এবং প্রসার করে। একদমই গভর্নমেন্টের লেভেল থেকে যাত্রার প্রচার প্রসার করা হচ্ছে কি যাত্রা একাডেমির কাজ। হ্যাঁ। তারা এরকম ওয়ার্কশপ করছে, হ্যাঁ। বিভিন্ন জেলায় জেলায় যাত্রা দিচ্ছে, লোককে যাত্রামুখী করার চেষ্টা করছে, পাড়ায় পাড়ায় যাত্রা করছে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখন যেটা আমাদের চলচ্চিত্র শিল্পী যেন করেছেন, যে শুনেছি যে তাদের জন্য মেডিক্লেমের ব্যবস্থা করা, এরকম কি যাত্রাতে শিল্পীদের জন্য কোনো কিছু করা আছে? যাত্রাতে সরাসরি এরকম মেডিক্লেমের এখনো কোনো মানে ব্যবস্থা করা হয়নি, সেরকম পরিকল্পনা? পরিকল্পনা আমাদের আছে, হ্যাঁ। সেরকম ভাবে সেই পরিকল্পনা হচ্ছে, মানে সেগুলো হয়তো একটু টাইম লাগবে। আমাদের কি হয়, এই সিরিয়াল জগৎ কিংবা ফিল্ম জগতে আমাদের এখানকার যে সংগঠন আছে তারা কি হয় কলকাতা ওরিয়েন্টেড সবটা, আর আমাদের এটা না পুরো ওয়েস্ট বেঙ্গলের চারিদিকে ছড়ানো। সদস্য সংখ্যা অনেক 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 যে আছে তা না, কিন্তু তারা চারিদিকে ছড়ানো, সেটা তাদেরকে একত্রিত করা সমস্যা। একত্রিত করা হচ্ছে কিন্তু খুব সমস্যা। এবার কি হয়, আমাদের ধরুন তারা 8-9 মাস প্রায় এনগেজ থাকে শো নিয়ে, বাকি থাকে 3টে মাস। প্রত্যেকে ঘরোয়া 9 মাসের যারা বাড়িতে থাকে না রেগুলার, তাদের 9 মাসের অনেক কাজ বাকি পড়ে থাকে, অনেক শারীরিক অসুস্থতা, পারিবারিক কাজ এসব থাকে। এটাও তো একটা গুরুত্বপূর্ণ কাজ, আমরা তো দিন আনি দিন খাই। একদম আমরা যদি জানতে পারি যে আমাদের একটা মেডিক্লেমের ব্যবস্থা হতে পারে, তার জন্য কি আমরা 7 দিন দিতে পারি না? একদমই দেয়া যায়। দেখুন, দেয়া তো নিশ্চয়ই যায়, তবে যেহেতু আমার মানে কি সময়ের অভাবের জন্য এটা বাস্তবায়িত করা যাচ্ছে না, নাকি অন্য কোনো কারণ? না, সময় অভাব সবসময় বলবো না, এটা কিছুটা হচ্ছে গিয়ে আমাদের ধরুন আমাদের জিনিসটা এগোচ্ছিল, অনেকটাই এগোচ্ছিল, কিন্তু পরবর্তীকালে স্বাস্থ্য সাথী কার্ড একটা চলে আসাতে এটা আটকে যায়। ঠিক আছে, আর ওই বললাম যে একত্রিত করা, সবাইকে অ্যাসেম্বল করা খুবই একটা সমস্যা হয়ে দাঁড়ায় কখনো। তবু আমরা চেষ্টা করছি, মানে এটা সম্ভাবনা আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বিশেষ করে আমাদের যাত্রা শিল্পীরা মানে প্রতিনিয়ত, এবছরও আমাদের মানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রাইভেটের অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে। তাদের অ্যাক্সিডেন্টের বেনিফিট একটা তো করানো উচিত, যদিও সরকার তাদেরকে সাহায্য করছেন, তাদেরকে অনেক রকম ভাবেই সাহায্য করছেন, কিন্তু সেগুলো সেই লেভেল থেকে যাওয়ার থেকে একটা মেডিক্লেম থাকলে সেটার পক্ষে ভালো হয়। আমরাও চেষ্টা করছি, কিছু বিধিনিষেধ হচ্ছে আমাদের, কিন্তু আশা করছি সেটা যদি কাটিয়ে উঠতে পারি হয়ে যাবে। যাত্রার সঙ্গে যুক্ত প্রচুর মানুষ অনেকেই উপকৃত হয়। একদমই। স্টেজ অভিনয়টা আমি কিন্তু শিখেছি 1 বছর কৌশিক সেন এসেছিলেন যাত্রাপালা। তো কৌশিক সেনের সঙ্গে যে 30টা দিন আমি বসে অভিনয়টা, মানে আর্টিস্ট হিসেবে এসেছিলেন? আর্টিস্ট হিসেবে এসেছিলেন কৌশিক সেন। ফুটলো রানী বিয়ের আমার ভৈরব গঙ্গোপাধ্যায়ের সংস্থার থেকে যখন বেরিয়ে প্রথম যাই, তখন ওই বইটাতে আমি কাজ করি। কৌশিকদের উপরে সম্মান রেখেই বলতে চাই, যাত্রা সম্বন্ধে যেটুকু আমাদের আইডিয়া আছে, যাত্রার মাধ্যম সম্বন্ধে, কৌশিকদাকে নির্বাচন কি ঠিকঠাক ছিল? না, কৌশিকদা হয়তো যাত্রাতে সেরকম ভাবে স্যুট করেননি। সবাই তো সব মিডিয়াতে স্যুট করলে জানাই ছিল, যেমন ওনার যা গলার আওয়াজে যাত্রা না, কিন্তু বিশ্বাস করুন আপনারা, আমি কিন্তু স্টেজ অভিনয় যদি চরম কিছু শিখে থাকে ওই 30টা দিন রিহার্সালে শিখেছি। না, অ্যাজ এ টিচার হিসেবে ডিরেক্টর, যদিও উৎপল রায় সবটা কম্পোজিশন করে দিতেন, সবকিছু বলে দিতেন, তো তারপরে এই কম্পোজিশনের মধ্যেও কি করে স্ক্যানিং করতে হয়, কি করে একটা ডায়লগের ডেলিভারিটা করতে হয়, তার ভয়েস মডুলেশনটা কি হওয়া উচিত, উনি কিন্তু এত সুন্দর দেখিয়ে দিতেন না, আমি শিখেছি। ওই 30টা দিন কাজ করে কিন্তু আমি এই যে তার পরবর্তীকালে 25টা বছর কিন্তু ওইটাকে অনেকটা ফলো। তো আমার সে বছর যে আমার শোটা কম হয়েছে, হয়তো যাত্রাটা সেভাবে অ্যাকসেপ্টেড হয়নি,
সেই সময়তে সত্যি কথা বলতে ৮০-৮৫ পালা যাত্রা মানে সেই সময়কার দিনে খুবই কম। ১৯৯৯ সাল ২০০০ সালে খুবই কম। তখন মিনিমাম আমাদের ১৫০ পালা শো, তো সেখানে ৮৫ পালা শো, আমাদের শোটা বন্ধ হয়ে গেছে। হয়তো অ্যাকসেপ্ট করেননি দর্শকরা, কিন্তু বিশ্বাস করবেন না, আমার অভিনয় কিন্তু আমরা সবসময় অভিনেতা অভিনেত্রীরা না সবসময় ভাবি যে আমাদের সেই সময়কার সাময়িক পাওয়াটা কি হলো, আমার শোটা কম হলো, আমি লোকের কাছে কম পৌঁছলাম, আমার টাকা রোজগারটা কম হলো। কিন্তু সবসময় ভাবতে হবে কোনো কিছুর জন্য কোনো কিছু আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। আমি যে আমার অভিনয় জগতের যে অভিনয়টা আমি কিন্তু শিখেছিলাম ওই ৩০টা দিন, এবং সে ৩০টা দিনই আমি এখন কিন্তু নিয়ে বয়ে বেড়াই। যে কোনো প্রফেশনেই আমরা শুনি যে এখন যে কোনো প্রফেশন কেন, যে কোনো আমরা সমাজ জীবনে শুনি যে এখনকার নতুন প্রজন্মের মধ্যে ধৈর্যটা কম, ধৈর্য শক্তি কম, কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা কম, মানে সবকিছুই যেন কম 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 আমরা শুনি। তো যাত্রা একটা মাধ্যম, আমরা যে কোনো প্রফেশনে আসি, একটা প্রফেশন মানে তো পেশা, সেখানে টাকা পয়সার সম্পর্ক তো জড়িয়ে থাকেই, ঠিক আছে? তার সাথে সাথে আমাদেরকে টিকে থাকতে হয়, যে কোনো প্রফেশনে টিকে থাকতে গেলে কিছু তো নিয়ম শৃঙ্খলা আমাদেরকে মানতে হয়। তো আজকের দিনে দাঁড়িয়ে, এই বর্তমান দিনে দাঁড়িয়ে যাত্রা জগতে যারা নতুন আসছে বা আসবো বলে ভেবেছে, ঠিক আছে? তো যাত্রা জগতের এরকম একটা দীর্ঘদিন ধরে যাত্রা জগতে মানে প্রথম সারিতে থেকে যাওয়া, লড়াই করে থেকে যাওয়ার একটা অনুভব তো থাকবে তোমার অনুভবের, সেই অনুভবটা কি? আমি শুধু একটা কথাই বলবো, যারা নতুন প্রজন্ম আসছে, প্রথমত এই যাত্রা জগৎটাকে ভালোবাসলে এবং সিনসিয়ারিটি, মানে সিনসিয়ার হয়ে যদি কাজ করে, তার মধ্যে যদি সিনসিয়ারিটি থাকে, তাহলে তারা অবশ্যই করে বাকি সব জিনিস, নাম যশ, তার প্রচার প্রসার এবং টাকা পয়সা, সম্পত্তি সমৃদ্ধি সবভাবেই সবকিছু সে পেয়ে যাবে, যদি এই যাত্রা জগৎটাকে ভালোবাসে এবং যাত্রার অভিনয়টাকে ভালোবাসে এবং খুব অনেস্টির সঙ্গে, সততার সঙ্গে যদি কাজ করা হয়, তাহলে আমার মনে হয় যে বাকি সব জিনিস পেয়ে যাবে। শুধু এইটুকু দরকার, সততা। সততা এবং সত্যিকারের ভালোবাসা। যাত্রার প্রতি সত্যিকারের ভালোবাসা থাকলে যাত্রা কোনোদিনও কোনো শিল্পীকে ফেরায়নি। আমরা দেখেছি যাত্রা জগৎ কোনো শিল্পীকে ফেরায় না। আর এই জগৎটা এমনই একটা জগৎ, ছেলেদের কাছে, যে কোনো মহিলা শিল্পীদের কাছে অনেক সিকিউর জায়গা। এখানে কাজ করলে কাজ আসবে, কাজ ভালো করলে লোকের কাছ থেকে ভালোবাসা পাবেন, কাজ করলে আপনি সে প্রযোজকের কাছ থেকে অনেক বেশি অর্থকরীভাবে সমৃদ্ধ হবেন। সুতরাং কাজটা খুব অনেস্টির সঙ্গে এবং সততার সঙ্গে খুব ভালোবেসেই কাজটা করলে সবাই ভালো করবে। তো কুমার অনুভবের আগামীর পালা, যে কারেন্ট পালাটা আসছে, বজরঙ্গি ভাইজান শিকারী শয়তান, নামের মধ্যে একটা উত্তেজনা কেমন যেন আছে। আগামী আমরা আশা করব যে আইটা সুপার ডুপার হিটই হবে, ট্রেন্ড তাই বলছে, হিটই হবে, কিন্তু চেষ্টা করাতে হবে। তো সেই পালার জন্য আমাদের সবারই শুভকামনা রইল। কিন্তু তার মধ্যে আমরা যেখানে এই যে গল্প আড্ডা দর্শকদের জন্য আপনার নিজস্ব কোনো মানে মেসেজ বা একটা, যে আমরা যে এই যে আড্ডাটা করলাম, যেহেতু আমি একজন অভিনেতা, এটুকু বলতে পারি, আর বিশেষ করে একজন বাংলার অভিনেতা, দেখুন, আমাদের মনে হয় আমাদের এই বাংলার আদি শিল্প যেগুলো আছে, তার মধ্যে অবশ্যই একটা হচ্ছে গিয়ে যাত্রাপালা। বাঙালিদের বাংলার এই আদি সংস্কৃতি, এই কুলীন সংস্কৃতিটাকে ভালোবাসা উচিত। আজকে সাউথ ইন্ডিয়া কিন্তু তারা তাদের নিজস্ব যে কাজটাই হোক, সেই কাজটা তারা কিন্তু খুব আদর করে ভালোবেসে দেখে। পাঞ্জাবি বলুন, ভোজপুরি ল্যাঙ্গুয়েজ বলুন, যেসব ল্যাঙ্গুয়েজগুলো তাদের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছে, তার মতো করে বাংলাও কিন্তু বাংলার যারা শিল্পীরা আছে, আমরাও চেষ্টা করছি বাংলার শিল্প সংস্কৃতিটাকে সেভাবে ধরে রাখা। সুতরাং এই ধরে রাখার জন্য বাঙালিদের কিন্তু আগে এগিয়ে আসতে হবে। বাংলার মানুষরা যদি এই আদি সংস্কৃতিকে একটু তারা যদি ভালোবাসে, তাহলে দেখবেন এই বাংলার এই লোক সংস্কৃতি অনেক দূর চলে যাবে।
শুধু তাই নয়, এই বাংলার এই লোক সংস্কৃতিকে ধারণ করে বাংলার অনেক যারা নতুন প্রজন্মের শিল্পীরা আছে, পুরুষ শিল্পী বলুন, মহিলা শিল্পী বলুন, তারা কিন্তু তাদের পেশা হিসাবে এই যাত্রাটাকে নিতে পারে। সেজন্য সবাইকে একটু এই যাত্রাটাকে ভালোবাসতে হবে। যাত্রা সবাই মিলে যদি দেখতে পারে, তাহলে সেই যাত্রার মধ্যে কিন্তু অনেক মানে এন্টারটেইনিং শুধুমাত্র নয়, অনেক মেসেজ থাকে। এখনো কিন্তু যাত্রা কোন রকম সেন্সার ছাড়াও মানুষ কিন্তু লোকে জানে যে এই যাত্রাটা 8 থেকে 80 বছরের লোক পর্যন্ত সবাই মিলে বসে এখান দেখে। থেকে একটা প্রশ্ন আসে, তেমন কি যাত্রাতে কোনো সেন্সার হয় না? মানে আমি যদি যাত্রা পালাই কাউকে কি আমাকে আগে থেকে দেখাতে হয় না? না, যাত্রাপালা আপনি এমন কিছু দৃশ্য, এমন কিছু করবেন, সেটা হয়তো সেন্সার হবে না, কিন্তু সেই ধরনের সিন, মানে আফটার প্রোডাকশন সেটা সেন্সার হতে পারে। হ্যাঁ, আফটার প্রোডাকশন এমন কিছু করা উচিত নয়, সেগুলো দর্শকই আপনাকে অ্যাকসেপ্ট করবে না।